গত নভেম্বর মাসে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় ডলার মূল্যে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যে সম্প্রতি জানা গেছে ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে ইরানের মুদ্রা ইরানি রিয়ালের। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে $1 বিনিময়ে পাওয়া যাচ্ছে 7,77,000 রিয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় গত 6 নভেম্বর। ওই দিন ইরানে $1 বিপরীতে রিয়ালের দর ছিল 7,03,000। তার প্রায় 1.5 মাস পর ঐতিহাসিক এই দরপতন ঘটল ইরানি রিয়ালের। রিয়ালের এই দুর্দশার প্রধান কারণ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ও জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তাতে জড়িয়ে পড়েছে ইরান। অতীতে একসময় ইরানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বিক্রি করত। এতে রিয়ালের দরেও মোটামুটি স্থিতিশীলতা থাকত। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফরজিন অবশ্য সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়বে এবং ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হারও স্থিতিশীল হবে। তিনি আরও বলেছেন, $22 কোটি সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশটির অভ্যন্তরীণ মুদ্রা বাজারে ছাড়া হয়েছে। এদিকে মুদ্রার দর পতনের পাশাপাশি ইরানের তীব্র হয়ে উঠেছে বিদ্যুৎ সংকট। গত গ্রীষ্ম থেকে ইরান জুড়ে লোডশেডিং এর সমস্যা শুরু হয়েছে এবং শীতে এই সংকট রীতিমতো ভয়াবহ আকার নিয়েছে। তীব্র শীত, লোডশেডিং, তুষারপাত ও বায়ু দূষণের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সম্প্রতি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে ইরানের সরকার। অথচ ইরান জ্বালানি সম্পদে সমৃদ্ধ। দেশটির ভূগর্ভে এখনও বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাসের মজুদ রয়েছে। কিন্তু শীতকালের হিম ঠান্ডা এবং গ্রীষ্মকালীন দাবদাহের সময় যখন দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ে তখন তা মেটাতে পারে না দেশটি। কারণ বছরের পর বছর ধরে ইরানের জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নেই। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, ফলে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছে দেশটি। 2015 সালে ইরান যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে জ্যাকোপা চুক্তি করেছিল, সে সময় ইরানের মুদ্রা বাজারে প্রতি ডলারে পাওয়া যেত 32,000 রিয়াল। 2024 সালের 30 জুলাই যেদিন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব নেন, সেদিন ইরানের মুদ্রা বাজারে প্রতি ডলারের দাম ছিল $5,84,000। ইসরায়েল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়। অল্প কিছুদিন আগেই এমন মন্তব্য দেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তথ্য পাওয়া যায় নেতানিয়াহুর সামরিক বাহিনী ধীরে ধীরে সিরিয়ার অভ্যন্তরে অগ্রসর হচ্ছে। এর মাঝে নেতানিয়াহু ঘোষণা দেন ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে না। আর সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ আগ্রাসনের মাস্টারমাইন্ড নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়ার সীমান্তবর্তী কৌশলগত মাউন্ট হারমনে ইসরায়েল থাকবে যতক্ষণ না কোনো নতুন ব্যবস্থা নেওয়া হয়। 18 ডিসেম্বর বুধবার একথা বলেন তিনি। তথ্যটি প্রচার করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি সেনারা সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী নিরস্ত্রীকরণ অঞ্চলে প্রবেশ করে মাউন্ট হারমনের দখল নেয়। দখলদার ইসরায়েলি কর্মকর্তারা এ পদক্ষেপকে সীমিত ও অস্থায়ী বলে উল্লেখ করেছেন। তারা দাবি করেছেন এটি ইসরায়েলের সীমান্ত সুরক্ষার জন্য নেওয়া হয়েছে, তবে সেনা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ সেনাদের শীতকাল পর্যন্ত মাউন্ট হারমনে থাকার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। আবার মঙ্গলবার নেতানিয়াহু সামরিক কমান্ডার ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মাউন্ট হারমনে একটি কার্যক্রম পর্যালোচনা সভায় যোগ দেন। সেখানে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার মতো নতুন কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ স্থানে আইডিএফ মোতায়েন রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে ইসরায়েলি সেনারা কোনো অবস্থাতেই সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করবে না। অধিকৃত গোলান মালভূমির তথাকথিত বাফার জোনে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি তা যতদিনই হোক না কেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দখল তো দখলই, তা 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর অথবা 1 দিনের জন্য হোক না কেন।
আবার এদিকে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গিয়ার পেডারসন সতর্ক করে বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করলেও সিরিয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি দেশটির উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত সশস্ত্র দল এবং কুর্দি যোদ্ধাদের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এর মধ্যেই জানা গেছে, নিজেদের অত্যাধুনিক ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়ার কৌশলগত মিসাইল ফোর্স। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বলা হয়ে থাকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আত্মবিশ্বাসের অন্যতম মূল একই সাথে গুরুত্ববহ উপাদান হল তার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল বাহিনী বলে পরিচিত পুতিনের এই মিসাইল ফোর্স। তাই ইউক্রেন যুদ্ধে বিরাজমান স্পর্শকাতর পরিস্থিতির মাঝে রাশিয়ার উক্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েনের ঘটনায় স্পষ্টভাবে উত্তেজনার পারদ তুঙ্গে উঠবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কালুগা অঞ্চলে কোজেলস্ক মিসাইল ইউনিটের একটি টিম এই মিসাইল মোতায়েন করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ট্রান্সপোর্ট ও লোডিং ইউনিট ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে যাচ্ছে। এরপর সেটিকে উলম্বভাবে ওপরের দিকে ওঠাতে দেখা যায়। কোজেলস্ক মিসাইল ইউনিটের প্রধান বলেন, স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেস আমাদের মিসাইল শিল্ডের অংশ। আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতিরক্ষায় রুশ ফেডারেশনের আশা ও সহায়তা এই ইউনিট। সর্বশেষ প্রজন্মের ইয়ার্স মিসাইল সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে ইউনিটের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। সিমুলেটর এবং প্রশিক্ষণ সুবিধাগুলোর উপর বক্তৃতা এবং ব্যবহারিক কোর্স সহ শিক্ষাবর্ষ জুড়ে একাধিক কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে কর্মীরা নতুন অস্ত্রের মডেলগুলো নিয়ে গুণগত দক্ষতা উন্নত করার সুযোগ পায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত মিসাইল ফোর্সেস কোজেলস্ক ইউনিটের রি-আর্মামেন্ট ২০২৫ সাল নাগাদ সম্পন্ন হবে। এতে করে গ্রুপটির সক্ষমতা আরও বাড়বে। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়াকে সরবরাহ করতে মাত্র কয়েক মাস সময় প্রয়োজন উত্তর কোরিয়ার। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র পরীক্ষা করে চলতি বছর এটা প্রমাণিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র শনাক্তকারী সংস্থার প্রধান জোনাহ লেভ। খবরটি প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। লেভ জানান, জুলাই ও আগস্টে ইউক্রেনে উদ্ধার হওয়া ৪টি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে এর একটি ২০২৪ সালে তৈরি হয়েছে। তিনি বলেছেন, এটি প্রথমবার প্রমাণিত হল যে ইউক্রেনে ব্যবহৃত উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে কয়েক মাস সময় প্রয়োজন হয়েছে, কয়েক বছরের নয়। গাজা উপত্যকায় বিগত ১৪ মাস ধরে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বর্বর সেনারা ফিলিস্তিনকে ধূলিসাৎ করার অঙ্গীকার নিয়েই এখনও এগিয়ে চলছে। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ঘোষণা দেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেবে। এই দীর্ঘ সময়ের যুদ্ধে দখলদার ইসরায়েলের অর্জনের তালিকা শূন্য হওয়া সত্ত্বেও এবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার তিনি একথা বলেছেন। কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ইসরায়েল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করার পর গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা পাবে। তিনি গাজার পরিস্থিতিকে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির সাথে তুলনা করেছেন। ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত অভিযান পরিচালনা করে। ইসরায়েলের দাবি, তাদের যুদ্ধের লক্ষ্য হচ্ছে হামাসের সামরিক পরাজয় নিশ্চিত করা। গাজার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও অন্যদের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির পরিপন্থী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অক্টোবরে বলেন, গাজার যুদ্ধ এমনভাবে শেষ হওয়া দরকার যেন হামাসকে দূরে রাখা যায় এবং ইসরায়েল যেন গাজায় অবস্থান না করে তা নিশ্চিত করা যায়।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেপ্টেম্বরে বলেন, জাতিসংঘ মনে করে ফিলিস্তিন কর্তৃপক্ষ যারা পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে তারা গাজার কর্তৃত্ব গ্রহণ করবে। এদিকে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে বর্বর ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমা বর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর গাজার অবরুদ্ধ বেইত লাহিয়া, বেইত হ্যানুন এবং জাবালিয়ার কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান হয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন। জাতিসংঘের পক্ষ থেকে 40 বার সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবারই তাদের বাধা দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানে সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ডুজারিক।